গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের নতুন সিলেবাস। গ্রুপ সি এর সিলেবাসে তোমাদের 10 নম্বরের ইংলিশও রয়েছে, এই যে ছোট ছোট রয়েছে, দাঁড়াও বড় হয়ে গেল। তো এর সিলেবাসে তোমাদের 10 নম্বরের ইংলিশও রয়েছে। তো এর মধ্যে কি কি টপিক কভার করতে হবে সামনেই আছে, দেখো। প্রথমে আমরা গ্রামারটাকে করব। গ্রামারের মধ্যে প্রিপোজিশন আর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এটা রয়েছে। নেক্সট আছে দেখো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সমার্থক ও বিপরীত শব্দ। তারপর রয়েছে ভোক্যাবুলারি। নেক্সট আছে স্পেলিং চেক, 4টে অপশন থাকবে, তার মধ্যে থেকে কারেক্টলি স্পেল ওয়ার্ডটাকে চেক করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আর লাস্টে রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার। তো আজ থেকে আমরা এক এক করে এই টপিকগুলিকে কভার করার চেষ্টা করব। তাহলে চলো আজকের ক্লাস আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করি, কেমন? চলো। প্রিপোজিশন, তো আমরা এক এক করে যে সমস্ত প্রিপোজিশনগুলি রয়েছে, যেমন অ্যাট, ইন, অফ, ঠিক আছে, এদের যে ব্যবহার, ইউজগুলিকে দেখব। ব্যবহারগুলো মাথায় থাকলে কোশ্চেনে আমাদের প্রবলেম হবে না, রাইট? আর শুরুতেই যদি আমি প্র্যাকটিস সেট নিয়ে চলে আসি, কি লাভ? তোমরা নিয়মটাই জানো না, তোমাদের গ্রামারটাই ক্লিয়ার নেই, কি করবে? তো সবার আগে এর যে কনসেপ্ট, ইউজ, সেগুলোকে বোঝো। তো ইউজ অফ অ্যাট, সবার আগে অ্যাটের ব্যবহারটা দেখি। ইউজ অফ অ্যাট প্রিপোজিশন, ঠিক আছে। তো এর প্রথম নিয়ম হচ্ছে, যদি নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময় বোঝালে আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, হি উইল কাম ড্যাশ নুন, সে দুপুর বেলায় আসবে। হি উইল কাম ড্যাশ নুন, তো নুনটা কি? একটা সময়, নির্দিষ্ট সময়। তো কি বললাম, নির্দিষ্ট সময় বোঝালে অ্যাটের ব্যবহার করব। তো এখানে অ্যাট হয়ে যাবে, হি উইল কাম অ্যাট নুন, মাথায় ঢুকেছে? তো যখন নির্দিষ্ট সময় বোঝাবে তখন আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করব। নুন হয়ে গেল, তারপর হি উইল কাম অ্যাট ডন, নাইট, ডন মানে কি? ভোরবেলা। তারপর নুন, নাইট, এগুলো নির্দিষ্ট সময়। তো নির্দিষ্ট সময় বোঝালে আমরা অ্যাট এর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, ইউ ক্যান মিট মি ড্যাশ 10 AM অথবা 10 PM, তুমি আমার সাথে সকাল 10টায় অথবা রাত্রি 10টায় দেখা করতে পারো। ইউ ক্যান মিট মি ড্যাশ 10 AM অর 10 PM। তো কি হবে, এই 10 AM অথবা 10 PM এটা কি একটা নির্দিষ্ট সময়? তো নির্দিষ্ট সময় বোঝালে আমরা অ্যাট বসিয়ে দেবো। তো ইউ ক্যান মিট মি অ্যাট 10 PM। আশা করছি এই নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এটা তো 1 নম্বর হলো। এবার দ্বিতীয় যে নিয়ম, সেকেন্ড নিয়ম, সেটা কি? কোনো ছোট জায়গা বা ছোট স্থান বোঝালেও অ্যাট বসে, ঠিক আছে। ছোট জায়গা বা স্থান এটা বোঝালেও কি বসে? অ্যাট প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। হি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, ডোর বা দরজা, এটি কি একটা ছোট জায়গা, তাই তো? তো ছোট জায়গা যদি হয়, ছোট জায়গা বোঝায়, তখন আমরা অ্যাট এর ব্যবহার করব। তো হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর হবে, মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, হি লিভস ড্যাশ হিজ নেটিভ ভিলেজ। হি লিভস ড্যাশ হিজ নেটিভ ভিলেজ। তো নেটিভ ভিলেজ এটা কি? ছোট জায়গা। তো কি হবে? অ্যাট বসবে। হি লিভস অ্যাট হিজ
নেটিভ ভিলেজ। দেখো ছোট জায়গা বোঝালে বা ছোট স্থান বোঝালে অ্যাট তো বসেই, কোনো স্পেসিফিক অ্যাড্রেস বোঝালো অ্যাট আমরা বসাই। তো এটাকে নোট করে নাও, নোট। স্পেসিফিক অ্যাড্রেস বোঝালেও আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি দিই? আই লিভ ড্যাশ 123 মেন স্ট্রিট। I live dash 123 মেন স্ট্রিট। 123 মেন স্ট্রিটে আমি থাকি, তো 123 মেন স্ট্রিট। কিংবা I live dash 29 সূর্য সেন স্ট্রিট কলকাতা। তো 29 সূর্য সেন স্ট্রিট কলকাতা কি একটা স্পেসিফিক অ্যাড্রেস? 123 মেন স্ট্রিট এটা কি একটা স্পেসিফিক অ্যাড্রেস? তো যখন স্পেসিফিক অ্যাড্রেস বোঝাবে তখন আমরা অ্যাড বসাবো। আই লিভ অ্যাট 123 মেইন স্ট্রিট, ঠিক আছে? আই লিভ অ্যাট 29 সূর্য সেন স্ট্রিট, ঠিক আছে? মাথায় থাকবে। তো ছোট জায়গা বোঝালে বা ছোট স্থান বোঝালে অ্যাড বসে, আর যদি কোনো স্পেসিফিক অ্যাড্রেসকে বোঝায় সেখানেও আমরা অ্যাডকে বসাবো, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো নেক্সট নিয়ম দেখা যাক। 3 নম্বর নিয়ম হচ্ছে, কোনো কাজে নিযুক্ত বোঝালে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়, ঠিক আছে? কোনো কাজে যদি নিযুক্ত বোঝায়, কোনো কাজে নিযুক্ত বোঝালে অ্যাট এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আই ফাউন্ড হিম ড্যাশ ওয়ার্ক। I found him dash work, কোনো কাজে নিযুক্ত বোঝাচ্ছে, ঠিক আছে? তো অ্যাট বসে যাবে, I found him at work। মাথায় ঢুকেছে? কোনো কাজে নিযুক্ত বোঝালে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়। I found him at work। এবার দেখো নেক্সট 4 নম্বর নিয়ম, সন্নিকটে বা কাছাকাছি বোঝালেও অ্যাট এর ব্যবহার হয়, ঠিক আছে? সন্নিকটে বা কাছাকাছি বোঝালে কি হয়? অ্যাট এর ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, দ্য এক্সামিনেশন ইজ ড্যাশ হ্যান্ড। ঠিক আছে? দ্য এক্সামিনেশন ইজ ড্যাশ হ্যান্ড, পরীক্ষাটি খুবই কাছে। তো কাছে বোঝাচ্ছে কি বসবে? অ্যাট বসবে। দ্য এক্সামিনেশন ইজ অ্যাট হ্যান্ড, মাথায় থাকবে। তো কোনো কাজে নিযুক্ত বোঝালেও অ্যাট প্রিপোজিশন বসে, আর সন্নিকটে বা কাছাকাছি বোঝালেও অ্যাট প্রিপোজিশন বসে। নেক্সট দেখো 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম বলছে, কোনো জিনিসের দাম বা যদি মূল্য বোঝায়, ঠিক আছে? দাম বা মূল্য বোঝালেও অ্যাট প্রিপোজিশন বসে। আমার সাথে সাথে তোমরা নোটবুকে লিখতে যাবে, ঠিক আছে? পিডিএফ আমি শেয়ার করব, বাট নোটবুকে লিখতে থাকলে ইন্টারঅ্যাকশনটা বেশি হবে, বেশি ভালো শিখবে। তো কোনো জিনিসের দাম বা মূল্য বোঝালে কি বসে? অ্যাট প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি সোল্ড হিজ ফ্ল্যাট ড্যাশ রুপিজ 5 লাখ। বেশি লিখে দিলাম, 5 লাখ, ঠিক আছে? হি সোল্ড হিজ ফ্ল্যাট ড্যাশ রুপিজ 5 lakhs। তো কি হবে? মূল্য বোঝাচ্ছে, সে তার ফ্ল্যাটটি কত 5 লাখ টাকাতে বিক্রি করে দিয়েছিল। তো অ্যাড বসবে। কোনো জিনিসের দাম বা মূল্য বোঝাচ্ছে, ফ্ল্যাটের দাম বোঝাচ্ছে তো নাকি 5 লাখ টাকাটা,
তো কোনো জিনিসের দাম বা মূল্য বোঝালে আমরা অ্যাট প্রিপোজিশন বসাই। তো কি হলো, কোনো জিনিসের দাম বোঝালে বা মূল্য বোঝালে অ্যাট বসে, সন্নিকটে বা কাছাকাছি বোঝালে অ্যাট বসে, কোনো কাজে নিযুক্ত বোঝালে অ্যাট বসে, কোনো স্পেসিফিক অ্যাড্রেস ছোট জায়গা বা স্থান বোঝালে অ্যাট বসে, আর নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট প্রিপোজিশন বসে। ঠিক আছে, এবার দেখা যাক 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম কি বলছে দেখো, কোনো দিক বা দিশা বোঝালে অ্যাট এর ব্যবহার হয়। ঠিক আছে, কোনো দিক বা দিশা বোঝাতে আমরা অ্যাট এর ব্যবহার করে থাকি। অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয় দিক বা দিশা বোঝালে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, দ্য হান্টার aimed dash the bird. শিকারীটি কি করছিল, পাখিটার দিকে এম করেছিল, শিকার করবে, তো তীর দিয়ে পাখিটার দিকে কি করেছে, লক্ষ্য স্থির করেছে, মারবে বলে। তো পাখিটার দিকে বোঝাচ্ছে, তো দিক বা দিশা বোঝালে কি করবে, অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করবে। দ্য হান্টার এইমড অ্যাট দ্য বার্ড হবে। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে, নোট করবে। এই নোটগুলো থেকেই কোশ্চেন আসার বেশি চান্স থাকে এক্সামে। দেখো সাধারণত দিক বা দিশা বোঝাতে আমরা টু প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। ঠিক আছে, লিখে নাও, সাধারণত দিক বা দিশা বোঝাতে টু প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল দেখো, we ran dash the field. আমরা মাঠের দিকে দৌড়াচ্ছি। তো মাঠের দিকে, তো দিক বা দিশা বোঝাচ্ছে, তো এখানে টু বসবে, we ran to the field হবে। এবার তোমরা ভাববে যে এটা কি হচ্ছে, এখানে দিক বা দিশা বোঝালে অ্যাট বসাচ্ছি, এখানে দিক বা দিশা বোঝালে টু বসাচ্ছি। তো কোথায় কি করব, দেখো যদি এমড, লক্ষ্য বা লুক এই ধরনের ভার্ব থাকে, তখন দিক বা দিশা বোঝাতে আমরা অ্যাট এর ব্যবহার করব। ঠিক আছে, এখানে আছে না এমড, শিকারীটা কি করছে, পাখিটার দিকে লক্ষ্য করে তীরটাকে ছুড়বে, লক্ষ্য করছে, এম করছে। তো যখন এম, লুক এই ধরনের ভার্ব থাকবে, তখন দিক বা দিশা বোঝাতে অ্যাট এর ব্যবহার করব। আর এমনি নর্মালি আমরা টু এর ব্যবহার করব, মাথায় থাকবে। তো এটাকে লিখে নাও, এমড, লুক এই ধরনের ভার্ব থাকলে দিক বা দিশা বোঝাতে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করব। মাথায় থাকবে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট নিয়ম দেখা যাক। দেখো 7 নম্বর নিয়ম কি বলছে, কোনো জিনিসে বা কোনো কাজে ভালো বা পারদর্শিতা বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। ঠিক আছে, লিখে নাও, কোনো কাজে বা কোনো জিনিসে ভালো বা পারদর্শিতা বোঝাতে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি দি, she was he is good dash English.
হি ইজ গুড ড্যাশ ইংলিশ, সে ইংরেজিতে ভালো বা ইংরেজিতে পারদর্শী। তো ভালো বা পারদর্শিতা বোঝাচ্ছে, কি হবে? ভালো বা পারদর্শিতা বোঝালে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়, তো অ্যাট বসে যাবে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, মাথায় ঢুকেছে? তো অ্যাট এর টোটাল 7টা নিয়ম ছিল, ঠিক আছে? তো অ্যাট কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক ইউজ অফ ইন। ইন প্রিপোজিশনের ব্যবহার কোথায় কোথায় হয়, চলো দেখা যাক। দেখো ইউজ অফ ইন, ইন প্রিপোজিশনের ব্যবহার। তো প্রথম যে ইউজ সেটা হচ্ছে যদি কোনো অবস্থা বা কন্ডিশন বোঝায় তখন আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার করে থাকি। লিখে নাও, কোনো অবস্থা বা কন্ডিশন বোঝালে প্রিপোজিশন ইন এর ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, এক্সাম্পল আই অ্যাম ড্যাশ ডেট, আই অ্যাম ড্যাশ ডেট, ডেট ঋণ। তো আমি ঋণের মধ্যে আছি, তো এখানে আমার অবস্থার কথা বোঝাচ্ছে, আমার ঋণগ্রস্ত অবস্থার কথা বোঝাচ্ছে। তো যদি অবস্থা বা কন্ডিশন বোঝায় তাহলে কি বসবে? প্রিপোজিশন ইন বসবে, তো এখানে ইন বসে যাবে, আই অ্যাম ইন ডেট হয়ে যাবে, মাথায় থাকবে। আর একটা এক্সাম্পল দেখো, রানী ইজ ড্যাশ বেড, রানী বিছানায় রয়েছে। তো এখানে রানীর অবস্থা বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে, তো কি হবে? ইন প্রিপোজিশন বসে যাবে, তো রানী ইজ ইন বেড হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এবার দেখো, এটা ধরে নাও একটা টেবিল বা বেড, ঠিক আছে? বেডের উপরে এটা বিছানা রয়েছে, আর বিছানার উপরে রানী রয়েছে, ঠিক আছে? বসে থাকতে পারে বা ধরে নাও শুয়ে আছে। তো বিছানাটাকে টাচ করে আছে, বিছানার উপরে বিছানাটাকে স্পর্শ করি তো শোবে না, হাওয়ায় কেউ ভেসে থাকে? হ্যাঁ, ভেসে তো থাকে না। কিংবা টেবিলের উপরে যদি কিছু থাকে সেটা স্পর্শ করেই থাকবে। তো যদি স্পর্শ করে থাকে তখন আমরা অন প্রিপোজিশনের ব্যবহার করি। বাট দেখো এখানে ইন বসাচ্ছি, কেন বসাচ্ছি? কারণ এখানে হেল্পিং ভার্ব রয়েছে। ইজটা কি? হেল্পিং ভার্ব। তো যদি অবস্থা বা কন্ডিশন বোঝায় আর হেল্পিং ভার্ব থাকে তখন প্রিপোজিশন ইন বসবে। আর যদি মেন ভার্ব থাকতো, এখানে হেল্পিং ভার্বের জায়গায় মেন ভার্ব থাকতো, তখন প্রিপোজিশন অন বসতো। ক্লিয়ার হয়েছে? দেখো গ্রামারে এক ফোঁটা কনফিউশন চলবে না, একদম ক্লিয়ার কাট জলের মতো পরিষ্কার কনসেপ্ট থাকা দরকার, না হলে কিন্তু কিছু না কিছু ভুল করে চলে আসবে। তো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসকে বুঝবে। ইন বসছে, কেন বসছে? কারণ এখানে হেল্পিং ভার্ব আছে। অন বসতো যদি মেন ভার্ব সেটাকে রিপ্রেজেন্ট করত। মাথায় থাকবে? চলো নেক্সট যে ইউজ সেটা দেখা যাক। দেখো সেকেন্ড ইউজ হচ্ছে যদি পিরিয়ড অফ টাইম বা বিস্তৃত সময় বোঝায় তখন আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার করে থাকি, ঠিক আছে? লিখে নাও, যদি পিরিয়ড অফ টাইম বা বিস্তৃত সময় বোঝায় তখন কি হয়? ইন প্রিপোজিশনের ব্যবহার হয়, ঠিক আছে? এক্সাম্পল দেখো, I was born dash 1994, আমার জন্ম 1994 সালে হয়েছিল। তো 1994 সাল একটা পিরিয়ড অফ টাইম, বিস্তৃত সময়, তো কি বসবে? ইন প্রিপোজিশন বসবে। I was born in 1994, আমার জন্ম 1994 সালে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? আর একটা এক্সাম্পল দেখো,
I will come dash the evening. I will come dash the evening. তো the evening রয়েছে, কি বসবে? In. I will come in the evening. মাথায় ঢুকেছে? এবার দেখো, যখন আমরা ইউজ অফ অ্যাট প্রিপোজিশনের ব্যবহার দেখেছিলাম, তো যে প্রথম নিয়মটা ছিল যে নির্দিষ্ট সময় বোঝালে আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করি। আর আমি ওখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, তাই তো? এবার এখানে হয়ে গেল ইন, ইভিনিং রয়েছে, তো এটাও কি সময়, নির্দিষ্ট সময়, তো এখানে আমি ইন লাগাচ্ছি, ইন দ্য ইভিনিং, ঠিক আছে? আবার দেখো ইন দ্য মর্নিংও হয়, অ্যাট দ্য ইভিনিং বা অ্যাট দ্য মর্নিং হয় না, ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং হয়, অ্যাট নুন হয়, অ্যাট নাইট হয়, অ্যাট ডন হয়। ডন মানে কি? ভোরবেলা, ভোরবেলা। নাইট বানানটা ভুল লিখে দিয়েছি, দাঁড়াও, অ্যাট নাইট, ঠিক আছে? তো নুন, নাইট, ডন এদের ক্ষেত্রে অ্যাট বসবে, আর ইভিনিং মর্নিং এর ক্ষেত্রে ইন বসবে। এটা মাথায় রাখবে। ইংলিশ বড্ড বিচিত্র ল্যাঙ্গুয়েজ। ইংরেজ, যারা ইংরেজ তারা দেখেছে তো কতটা লয়াল হয়, আজ এর সাথে তো কালোর সাথে, মানে ওদের লয়্যালটি আহা। তো ওদের যদি এই অবস্থা হয়, ওদের ভাষার কি হবে? একটার সাথে একরকম, অন্যটার সাথে একরকম। তো ইংলিশের সাথে চলে, ব্যতিক্রম আছে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে যে এদের সাথে ইন বসে, আর নুন, নাইট, ডন এদের সাথে অ্যাড বসে, মাথায় থাকবে। চলো নেক্সট যে ইউজ সেটা দেখা যাক। দেখো থার্ড ইউজ হচ্ছে যদি কোনো পেশা বোঝায়, ঠিক আছে? পেশা বোঝালে প্রিপোজিশন ইন এর ব্যবহার হয়। লিখে নাও, কোনো পেশা বোঝালে প্রিপোজিশন ইন এর ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, হি ইজ ড্যাশ দ্য পুলিশ। সে পুলিশে আছে, পুলিশে চাকরি করে, সে পুলিশে আছে। তো পুলিশটা কি? পেশা। তো পেশা বোঝালে প্রিপোজিশন ইন বসবে, তো এখানে ইন বসে যাবে। হি ইজ ইন দ্য পুলিশ, মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, শি ইজ ড্যাশ দ্য নেভি। সে নেভিতে আছে, নৌবাহিনীতে আছে, তো এটাও পেশা, তিন বসে যাবে। সি ইজ ইন দ্য নেভি, এটা হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকলো? ক্লিয়ার হয়েছে? এবার দেখো, একটু আগে আমি পড়ালাম যে কোনো কাজে নিযুক্ত হলে প্রিপোজিশন অ্যাড বসে। তো কাজে নিযুক্ত হলে নিযুক্ত বোঝালে প্রিপোজিশন অ্যাড বসে। আর এক্সাম্পল দিয়েছিলাম, আই ফাউন্ড হিম অ্যাট ওয়ার্ক। তো কাজে নিযুক্ত বোঝাচ্ছে, তাই প্রিপোজিশন অ্যাড বসলো। আর এখানে পেশা বোঝাচ্ছে, তাই প্রিপোজিশন ইন বসলো। তো দুটোকে এক্সাম হলে গুলিয়ে এসো না, ঠিক আছে? যাতে কনফিউশন না হয়, তাই তুলনা করে করে পড়াচ্ছি। তো মাথা ঠান্ডা করে এগুলো বুঝবে। কোনো কাজে নিযুক্ত হলে অ্যাড প্রিপোজিশন বসবে, আর পেশা বোঝালে ইন প্রিপোজিশন বসবে। মাথায় ঢুকলো? চলো নেক্সট ইউজ দেখা যাক। দেখো, বড় জায়গা বা বড় স্থান বোঝালে ইন প্রিপোজিশন বসে, ঠিক আছে? লিখে নাও, বড় জায়গা বা বড় স্থান বোঝালে ইন প্রিপোজিশনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো,
আই লিভ ড্যাশ ইন্ডিয়া, আমি ভারতবর্ষে থাকি, ইন্ডিয়াতে থাকি। তো ইন্ডিয়া বা ভারতবর্ষ বড় জায়গা বা বড় স্থান, তো কি বসবে? ইন বসবে। আই লিভ ইন ইন্ডিয়া, মাথায় ঢুকলো? আরো একটা এক্সাম্পল দেখো, আই লিভ ড্যাশ দিল্লি, আমি দিল্লিতে থাকি। তো দিল্লি বড় জায়গা বড় স্থান, তো কি বসবে? ইন বসবে। আই লিভ ইন দিল্লি, মাথায় ঢুকলো? আর কি বলেছিলাম? ছোট জায়গা বা ছোট স্থান বোঝালে অ্যাড বসে। তো ছোট জায়গা বা ছোট স্থান বোঝালে কি বসে? অ্যাড বসে। তো একদম মিক্স করবে না, মাথায় ঢুকলো? তো ইন থেকে মোট 4টে ইউজ দেখলাম, ইনও কমপ্লিট হয়ে গেল। এবার চলো ইউজ অফ বাই, বাইয়ের ব্যবহার কোথায় কোথায় হয় সেটা দেখে নেওয়া যাক। দেখো, ইউজ অফ বাই, ইউজ অফ বাই প্রিপোজিশন। তো বাইয়ের ব্যবহার কোথায় কোথায় হবে? প্রথম যে ইউজ সেটা হচ্ছে কোনো কিছুর দ্বারা বোঝাতে, ঠিক আছে? কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। লিখে নাও, কোনো কিছুর দ্বারা বোঝাতে বাই প্রিপোজিশনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি দিই? আই লাইক টু ট্রাভেল ড্যাশ কার, আমি কার দ্বারা ঘুরতে পছন্দ করি। তো দেখো দ্বারা বোঝাচ্ছে না, কার দ্বারা ঘুরতে পছন্দ করি, আমি কার দ্বারা ঘুরতে পছন্দ করি। তো দ্বারা বোঝালে আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করব। তো এখানে বাই বসে যাবে। আই লাইক টু ট্রাভেল বাই কার, মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, দ্য টাইগার was killed dash বিশাল, বিশালের দ্বারা বাঘটিকে মারা হয়েছিল। বিশাল দ্বারা বাঘটিকে মারা হয়েছিল, বিশাল বাঘটিকে মেরেছিল। তো বিশালের দ্বারা বোঝাচ্ছে, তো কোনো কিছু দ্বারা বোঝালে আমরা বাই প্রিপোজিশনে ব্যবহার করি। তো এখানে বাই বসে যাবে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই বিশাল, মাথায় ঢুকেছে? দেখো, কোনো কিছু দ্বারা বোঝালে আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করি, বাট একটা ব্যতিক্রম আছে, এটাকে নোট করো। যদি কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝায়, ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝালে তখন কি বসবে? তখন আর বাই বসবে না, তখন বসবে উইথ, উইথ প্রিপোজিশন তখন বসবে, ঠিক আছে? কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝালে তখন উইথ বসে, আর যদি সিম্পলি থাকে কোনো কিছু দ্বারা তখন আমরা বাই বসাবো। এরও এক্সাম্পল একটা দেখে নাও, হি killed the snake dash a stick, সে সাপটিকে লাঠির দ্বারা মেরেছিল। লাঠিটা কি একটা ইনস্ট্রুমেন্ট, তো এখানে উইথ হয়ে যাবে। এখানে যেন ভুল করেও বাই বসিও না, কাণ্ড হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো কিছু দ্বারা বোঝাতে বাইয়ের ব্যবহার হয়, আর কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝালে উইথের ব্যবহার করব। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক হবে, বুঝতে পেরেছ? আর যদি এই এক্সাম্পলটাকে নিই, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই বিশাল ড্যাশ আ গান, ড্যাশ আ গান।
বিশাল দ্বারা বাঘটিকে মারা হয়েছিল কি দিয়ে? বন্দুক দিয়ে। তো বন্দুকটা কি? গানটা একটা ইনস্ট্রুমেন্ট, তো এখানে উইথ বসবে। ঠিক আছে, দেখো বাই বসলো যেহেতু বিশাল দ্বারা, আর যেহেতু ইনস্ট্রুমেন্ট আসছে তাই এখানে উইথ বসলো। তো ঠিক করে বুঝে শুনে করবে, কেমন? দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই বিশাল উইথ আ গান। তো কোনো কিছু ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝালে উইথের ব্যবহার করব, আর এমনি সিম্পলি যদি কোনো কিছু দ্বারা বোঝায় তাহলে বাইয়ের ব্যবহার করব। আশা করছি মাথায় ঢুকে গেছে। তাহলে চলো অন্য নিয়ম দেখা যাক। দেখো সেকেন্ড ইউজ কি বলছে, সময়ের মধ্যে যদি কোনো কিছু বোঝায়, ঠিক আছে, সময়ের মধ্যে বোঝাতে বাই প্রিপোজিশনের ব্যবহার হয়। লিখে নাও, সময়ের মধ্যে বোঝাতে বাই প্রিপোজিশনের ব্যবহার হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখো, I will finish the job dash tomorrow। তো টুমরোটা কি? একটা ভবিষ্যৎকালের সময়। তো আমি কাজটা কালকের মধ্যে শেষ করে দেবো। কালকের মধ্যে, সময়ের মধ্যে বোঝাচ্ছে। তো সময়ের মধ্যে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করি। এখানে বাই বসবে। আই উইল ফিনিশ দ্য জব বাই টুমরো। মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, ইউ উইল লিভ দ্য হাউস ড্যাশ দ্য next month। তো তুমি আগামী মাসের মধ্যে ঘরটি ছেড়ে দেবে। তো আগামী মাসের মধ্যে এটা একটা সময়, তার মানে সময়ের মধ্যে বোঝাচ্ছে। তো কি হবে? এখানে বাই বসে যাবে। ইউ উইল লিভ দ্য হাউস বাই দ্য নেক্সট মান্থ। ইউ উইল লিভ দ্য হাউস বাই দ্য নেক্সট মান্থ। তুমি আগামী মাসের মধ্যে ঘরটি ছেড়ে দেবে। মাথায় ঢুকলো? তাহলে চলো তৃতীয় নিয়ম দেখা যাক। দেখো তৃতীয় নিয়ম কি বলছে, অনুসারে বোঝাতে, কোনো কিছুর অনুসারে বোঝাতে আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। লিখে নাও, কোনো কিছুর অনুসারে, অনুসারে বোঝাতে বাই প্রিপোজিশনের ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ইট ইজ 9:30 ড্যাশ মাই ওয়াচ। ইট ইজ 9:30 ড্যাশ মাই ওয়াচ। আমার ঘড়ি অনুসারে এখন 9:30 বাজে। তাহলে অনুসারে বোঝাচ্ছে, তো কি লিখবে? বাই লিখবে। তো ইট ইজ 9:30 বাই মাই ওয়াচ। মাথায় ঢুকলো? ইট ইজ 9:30 বাই মাই ওয়াচ। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর ইউজ। 4 নম্বর ইউজ হচ্ছে নামে বোঝাতে। যদি কোনো কিছুর নামে বোঝায় তখন আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। লিখে নাও, নামে বোঝাতে বাই প্রিপোজিশনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, আই নো হিম ড্যাশ নেম। আই নো হিম ড্যাশ নেম। আমি তাকে তার নামে চিনি। আমি তাকে তার নামে চিনি। তো নামে বোঝাচ্ছে, তো কি হবে? এখানে বাই বসে যাবে। আই নো হিম বাই নেম। আই নো হিম বাই নেম। বুঝতে পেরেছ? আই নো হিম বাই নেম। তাহলে কোনো কিছুর অনুসারে বোঝাতে বাইয়ের ইউজ হয়, আর নামে বোঝাতেও আমরা বাইয়ের ব্যবহার করে থাকি। আর এর আগে কি দেখলাম? সময়ের মধ্যে বোঝাতেও বাইয়ের ব্যবহার হয়ে থাকে। আর
কোনো কিছু যদি দ্বারা বোঝায় তখন আমরা বাইয়ের ব্যবহার করে থাকি, আর যদি কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝায় তখন আমরা উইথের ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর নিয়ম কি বলছে। দেখো 5 নম্বর যে ইউজ সেটা হচ্ছে পাশে বোঝাতে। কোনো কিছুর পাশে বোঝালে আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। লিখে নাও, পাশে বোঝাতে কি বসে? বাই প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, প্লিজ সিট ড্যাশ মি, প্লিজ সিট ড্যাশ মি, আমার পাশে বসো। তো পাশে বোঝাচ্ছে তো বাই বসে যাবে, প্লিজ সিট বাই মি। দেখো পাশে বোঝাতে বিসাইড বসে। ঠিক আছে, নোট করে নাও, পাশে বোঝাতে বিসাইড, বিসাইডও বসে। তুমি প্লিজ সিট বিসাইড মিও লিখতে পারো, ওটাও কারেক্টই হবে। প্লিজ সিট বিসাইড মি, এটাও কি কারেক্ট। আমার পাশে বসো, প্লিজ সিট বিসাইড মি। মাথায় ঢুকেছে? তো পাশে বোঝাতেও আমরা বাই প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। তো বাই থেকে মোট 5টা নিয়ম শিখলাম, তো বাইটাও কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক উইথ, উইথ প্রিপোজিশনের ব্যবহার কোথায় কোথায় হয়। চলো দেখি। দেখো ইউজ অফ উইথ, উইথ প্রিপোজিশনের ব্যবহার। তো কোথায় কোথায় ব্যবহার হবে? তো প্রথম যে ইউজ সেটা হচ্ছে সঙ্গে বোঝাতে। যদি সঙ্গে বোঝায় তখন আমরা উইথ প্রিপোজিশনের ব্যবহার করব। লিখে নাও, সঙ্গে বোঝাতে কি বসে? উইথ প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, মাই ফাদার will go dash me, my father will go dash me, আমার বাবা আমার সঙ্গে যাবে। তো সঙ্গে বোঝাচ্ছে, তো কি করবে? উইথ বসাবে। my father will go with me, বুঝতে পেরেছ? আরো একটা এক্সাম্পল দেখো, sugar is mixed with tea, sugar is mixed with tea, চায়ের সঙ্গে চিনি মিশে আছে। তো সঙ্গে বোঝাচ্ছে, তো উইথ বসে যাবে। সুগার ইজ মিক্সড উইথ টি। মাথায় ঢুকেছে? তো প্রথম যে ইউজ সেটা হচ্ছে সঙ্গে বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনের ব্যবহার করি। এবার দেখো সেকেন্ড ইউজ। দেখো সেকেন্ড ইউজ হচ্ছে বিরুদ্ধে বোঝাতেও আমরা উইথ প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। তো সঙ্গে বোঝাতেও উইথ বসে, আবার বিরুদ্ধে বা বিপরীতে বোঝালেও উইথ প্রিপোজিশন বসে। লিখে নাও, বিরুদ্ধে বোঝাতেও কি বসে? উইথ প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি ইজ অ্যাংরি ড্যাশ মি, হি ইজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার উপরে রেগে আছে। মানে যখন সে রেগে আছে তখন সে আমার বিরুদ্ধে গিয়ে আমার বিপরীতে গিয়েছে। তো বিরুদ্ধে বোঝাতে আমরা উইথ প্রিপোজিশন বসাই। তো কি বসবে? উইথ। হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার উপরে রেগে আছে। মাথায় ঢুকলো? আরো একটা এক্সাম্পল দেখো, আই অ্যাম ডিসপ্লিজড, আই অ্যাম ডিসপ্লিজড ড্যাশ ইউ। ডিসপ্লিজড মানে কি? অসন্তুষ্ট। ঠিক আছে, অসন্তুষ্ট। আমি তোমার থেকে অসন্তুষ্ট, ডিসপ্লিজড। তো কি হবে? উইথ বসে যাবে। বিরুদ্ধে আছে তবেই তো সে অসন্তুষ্ট হয়েছে রে বাবা। মাথায় ঢুকলো? তো আই অ্যাম ডিসপ্লিজড উইথ ইউ, এটা হবে কারেক্ট আনসার। দেখো এই শব্দের মানেগুলোও জানতে হবে। ভোক্যাবুলারি আছে না, কি দেখালাম সিলেবাসে? ভোক্যাবুলারি রয়েছে, তারপর সিনোনিমস অ্যান্টোনিমস রয়েছে,
কারেক্টলি স্পেল ওয়ার্ড রয়েছে, তো মানেগুলো যদি না জানো প্রবলেম হবে। তো ডিসপ্লেসড এটার অর্থ হচ্ছে অসন্তুষ্ট। মাথায় ঢুকেছে? চলো এবার তৃতীয় নিয়মটা দেখা যাক। দেখো তৃতীয় নিয়ম বলছে কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝাতে আমরা উইথ প্রিপোজিশনের ব্যবহার করে থাকি, যেটা একটু আগেই বোঝালাম বাই করানোর সময়তে। তো লিখে নাও, কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝাতে কি বসে? উইথ প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, আই রাইট ড্যাশ পেন। আই রাইট ড্যাশ পেন, আমি পেন দিয়ে বা পেন দ্বারা লিখি। তো পেনটা কি? একটা ইনস্ট্রুমেন্ট। তো যখন কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝায় তখন উইথ এর ব্যবহার হয়, তো এখানে উইথ বসে যাবে। আই রাইট উইথ পেন। মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, যেটা আগেই বোঝালাম, আরেকবার রিপিট হচ্ছে, ক্ষতি কি আছে, শিখেই যাবে। হি killed the snake. He killed the snake dash a stick. সে সাপটিকে একটি লাঠি দ্বারা মেরে ফেলেছিল বা মেরেছিল। ঠিক আছে, সে সাপটিকে একটি লাঠি দ্বারা মেরেছিল। তো লাঠি দ্বারা, স্টিক কি? একটা ইনস্ট্রুমেন্ট। তো ইনস্ট্রুমেন্ট দ্বারা বোঝালে উইথ বসে, তো এখানে উইথ বসে যাবে। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক। মাথায় ঢুকেছে? তাহলে উইথের যে ইউজ সেটাও কমপ্লিট হলো। চলো আগে বাড়া যাক। এবার দেখো ইউজ অফ ফর। ইউজ অফ ফর প্রিপোজিশন। ফরের ব্যবহার কোথায় কোথায় হবে? তো প্রথম যে ইউজ সেটা হচ্ছে যদি কোনো কারণ বোঝায়। ঠিক আছে, কারণ বোঝালে আমরা ফর প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। লিখে নাও, কারণ বোঝাতে ফর প্রিপোজিশনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, দ্য বেবিজ crying out dash fear. Babies, the babies crying out dash fear. বাচ্চাগুলি ভয়ের কারণে কান্নাকাটি করছে। তো ভয়ের কারণে কারণ বোঝাচ্ছে, তো কি বসবে? ফর বসবে। এখানে ফর বসে যাবে। দ্য বেবিজ ক্রাইং আউট ফর ফিয়ার। মাথায় ঢুকেছে? তো কোনো কিছু কারণ বোঝাতে আমরা ফর প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। চলো নেক্সট ইউজ দেখা যাক। দেখো নেক্সট ইউজ কি বলছে, কোনো কিছুর জন্য বা কোনো কিছুর উদ্দেশ্যে বোঝাতে ফর প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। লিখে নাও, কোনো কিছুর জন্য বা কোনো কিছুর উদ্দেশ্যে বোঝাতে ফর প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, I am praying dash some money. আমি কিছু টাকার জন্য প্রার্থনা করছি। আমি কিছু টাকার জন্য প্রার্থনা করছি। তো জন্য, টাকার জন্য। তো কোনো কিছুর জন্য বা উদ্দেশ্যে বোঝাতে ফর প্রিপোজিশন বসে, তো এখানে ফর বসে যাবে। I am praying for some money. বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? চলো নেক্সট ইউজ দেখা যাক। দেখো থার্ড ইউজ হচ্ছে কারোর হয়ে বা কারোর পক্ষে বোঝাতে ফরের ব্যবহার হয়। কারোর হয়ে বা কারোর পক্ষে বোঝাতে ফরের ইউজ হয়, ফর প্রিপোজিশনের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, I received the letter dash my brother.
আই রিসিভড দ্য লেটার ড্যাশ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের হয়ে লেটারটা রিসিভ করলাম। তো ভাইয়ের হয়ে, তো কারোর হয়ে বা কারোর পক্ষে বোঝাতে আমরা ফর প্রিপোজিশনের ব্যবহার করি। আমি আমার ভাইয়ের পক্ষে বা ভাইয়ের হয়ে লেটারটাকে কি করলাম, রিসিভ করলাম। তো এখানে ফর বসে যাবে, বুঝতে পেরেছো? আই রিসিভ দ্য লেটার ফর মাই ব্রাদার। তো কারোর হয়ে বা কারোর পক্ষে বোঝাতে আমরা ফর প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, I can do it dash you, I can do it dash you, আমি তোমার জন্য এটা করব বা আমি তোমার পক্ষে এটা করব। তো কারোর হয়ে বা কারোর পক্ষে বোঝাতে কি বসে, ফর বসে। তো এখানে ফর বসে যাবে, I can do it for you। মাথায় ঢুকছে? চলো নেক্সট ইউজ দেখা যাক। দেখো নেক্সট ইউজ কি বলছে, কোনো দীর্ঘ সময়কাল বোঝাতে, ঠিক আছে? যদি কোনো দীর্ঘ সময়কাল বোঝায় তখন আমরা ফরের ব্যবহার করব। লিখে নাও, দীর্ঘ সময়কাল বোঝাতে ফরের ব্যবহার হয়, ফরের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, I have been teaching dash 20 years, I have been teaching dash 20 years, আমি 20 বছর ধরে পড়াচ্ছি, আমি 20 বছর ধরে পড়াচ্ছি। তো 20 বছর একটা দীর্ঘ সময়কাল। তো দীর্ঘ সময়কাল বোঝাতে ফরের ব্যবহার হয়, তো ফর বসবে। I have been teaching for 20 years, আমি 20 বছর ধরে পড়াচ্ছি। মাথায় ঢুকেছে? তো দীর্ঘ সময়কাল বোঝাতে আমরা ফর প্রিপোজিশনের ব্যবহার করব। এবার দেখো এখানে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা রয়েছে, কোন টেন্সে আছে এটা? হ্যাভ বিন টিচিং, তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যখনই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আসে তখন ফরের ইউজ হয়, তাতে সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক বা ফিউচার হোক। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে ফরের ব্যবহার হয় যখন লং পিরিয়ড অফ টাইম, দীর্ঘ সময়কালকে বোঝাতে হয়। তো চলো, আমি তো ধরো এখনো টেন্স পড়াইনি, বাট আশা করছি তোমরা পড়ে এসছো। হ্যাঁ, ছোট খোকা তো নও, সব ধেড়ে আছো এখানে। তো ছোট থেকে এখন অব্দি টেন্স তো পড়েছো, ওটা জানবে। ঠিক আছে? তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফরের ব্যবহার হয়। আর কখন হয়? যখন দীর্ঘ, একটা দীর্ঘ সময়কালকে বোঝানো হয়, লং পিরিয়ড অফ টাইমকে রিপ্রেজেন্ট করা হয়, তখন ফরের ইউজ হয়। মাথায় ঢুকেছে? আর এটা তো মাথায় রাখবেই যে দীর্ঘ সময়কাল বোঝাতে আমরা ফরের ব্যবহার করি। ঠিক? চলো, তোমাদের ফরটাও কমপ্লিট হলো, ফরের নিয়মও তোমরা শিখে গেলে। আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। যেগুলি করানো হলো ঘরে একবার রিভিশন করে আসবে, কাল আমরা এর বাকি নিয়মগুলিকে কমপ্লিট করব। ঠিক আছে? একবার নিয়মগুলি কমপ্লিট হয়ে যাবে, তারপরে প্রিপোজিশনের যত এমসিকিউ আছে একদার থেকে ঝেড়ে প্র্যাকটিস করব। ঠিক? তো এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।